আপনি জানেন, আপনি বলেছিলেন, আপনি মিটিং করেছিলেন জাস্টিস অফ ইন্ডিয়া জাস্টিস গগৈয়ের সঙ্গে। তিনি বলেছিলেন কি ইসমে ইতনা জ্যাদা কাগজাত হ্যায়, সেখানে অনেক নথি আছে, প্রতিটা ট্রাঙ্ক নথিতে পূর্ণ, সেগুলো সব উর্দু এবং হিন্দিতে, সেগুলোকে ইংরেজিতে অনুবাদ করতে হতো, এতে ট্রাঙ্কের সংখ্যাই বৃদ্ধি পেত, হয়তো আরও 4-5টা হয়ে যেত, হয়তো ট্রাঙ্কের সংখ্যা 12টি হয়ে যেত। তিনি বলেছিলেন এর জন্য অন্য উপায় দরকার, চিফ জাস্টিসের সঙ্গে কথোপকথন সবই আপনার জানা। আপনি যদি মধ্যস্থতাকারী হিসেবে পা না রাখতেন তাহলে তাদের প্রায় 2 কিংবা 2.5 বছর সময় লেগে যেত। তিনি বলেছিলেন নথিগুলো যদি শুধু অধ্যয়ন করা যেত, এমনকি সমস্ত জাজদের যদি একত্রিত করা যেত, তাহলেও 2 বছর লেগে যেত। তাই গুরুদেব, আপনি যদি পার্টিদের সঙ্গে কথা বলেন এবং কিছু পয়েন্টে তাদের সঙ্গে সম্মতিতে আনেন বা মতানৈক্যর বিষয়গুলো জানতে পারেন, তাহলে আমরা সেইখান থেকে বিষয়টি গ্রহণ করতে পারি, এরকমটাই তিনি বলেছিলেন এবং আমরা তাই করেছি। তুমি জানো, এই কাজ করতে আমাদের 8 মাস সময় লেগেছে। 8 মাসে আমরা প্রতিদিন একসঙ্গে বসেছি। সেখানে আবেদনে ছিল 25টি পার্টি। সারা পৃথিবীতে এটা খুবই অনন্য, কেননা কোনো বিরোধে 25টি পার্টি থাকে না এবং তখন প্রত্যেকের সঙ্গে কথা বলতে হয় এবং প্রত্যেকের কথা শুনতে হয়। তুমি জানো, এটা করতে প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা লেগেছে আর আমরা 8 মাস এভাবে বসেছি। তারপর তুমি জানো কি হয়েছে। এটা দেখতে খুবই ভালো লাগছে যে কোটি কোটি মানুষের স্বপ্ন আজ সার্থক হচ্ছে। এটা দেখতে খুবই ভালো লাগছে এবং এর সঙ্গে দেশে তৈরি হচ্ছে একটা একতা, একটা সৌভ্রাতৃত্ব। এটা একটা শুভ সমাপ্তি। 500 বছরের পুরনো বিরোধের একটা শুভ সমাপ্তি। হ্যাঁ, এটা খুব ভালো বলেছেন, কিন্তু মুসলিম নেতারা কি করে আপনাকে ভরসা করলো এবং একটা সময় আপনাকেই তারা তাদের মুখপাত্র করে নিল? সেটা অনেকেই প্রশ্ন করে। তুলসীদাসের রামায়ণের সঙ্গে কোরআনের কপি, আপনি কি করে আস্থা অর্জন করলেন মুসলিম সম্প্রদায়ের? তুমি জানো, শুধুমাত্র কথা বলে বিশ্বাস ভরসা তৈরি করা যায় না। তারা তোমাকে দেখবে, তারা তোমার ব্যক্তিত্বকে দেখবে, তারা তোমার কাজের দ্বারা তোমার কাজকে দেখবে। তুমি দেখবে তুমি সকলের মধ্যে অবস্থান করছো, তোমার আন্তরিকতা থাকতে হবে। আমার ফর্মুলা হলো মনের স্বচ্ছতা, হৃদয় শুদ্ধতা এবং কাজে আন্তরিকতা, যা কিনা সকলকে অনুরণিত করে। তুমি জানবে, আমরা কথার চেয়ে স্পন্দনের দ্বারা বেশি প্রভাবিত হই, তাই কি নয় বরখা? তাই আমি জানি না, শুধু নয়, আমি বিশ্লেষণও করতে পারবো না কিভাবে মানুষ আমায় বিশ্বাস করে। আমার মনে হয় এটা হাসিতেই, মানে আপনার মুখের হাসিতেই সম্ভব হয়েছে। হ্যাঁ, এটা আমার জন্য খুবই ভালো সময় ছিল, যখন আমি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে ছিলাম। তুমি জানো, ইরাকের যুদ্ধের সময় আমরা মধ্যপ্রাচ্যে কাজ করেছি, আমরা সিরিয়াতে কাজ করেছি, আমরা লেবাননে কাজ করেছি। এই সমস্ত জায়গায় মানুষ আমাদের দেখেছে আমরা যা কাজ করেছি তা অকৃত্রিমভাবে করেছি, একেবারে অকৃত্রিম। সম্ভবত সেটাই হয়তো মানুষকে একত্রিত করেছিল। এবং তুমি জানো, প্রথম দিকে কিছু মানুষ খুশি ছিলেন না, কিন্তু যতখানি সময় গড়িয়েছে সবাই একত্রিত হয়েছে, শুভ সমাপ্তির সূচনা হয়। ওকে বরখা, চলে যাওয়ার আগে গুরুদেব, আর শেষ 2টো প্রশ্ন, 2 মিনিট, মাত্র 2 মিনিট। আর আপনি যখন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন, আপনি যখন মধ্যস্থতাকারীর ভূমিকা গ্রহণ করলেন, তখন তার মাথায় ঠিকই চলছিল। যখন সুপ্রিম কোর্টের রায় প্রকাশ পেল, প্রধানমন্ত্রী মোদি ঠিক কি চাইছিলেন যখন আমরা জানলাম সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মন্দির তৈরি হবে? না, তুমি জানো, পার্টিদের নিয়ে কোর্ট বহির্ভূত নিষ্পত্তির বিষয় এর আগে আমার সঙ্গে প্রধানমন্ত্রীর একটা কথোপকথন হয়েছিল। এতে পার্টিরা এগিয়ে এসেছিল। তখন প্রধানমন্ত্রী বলেছিলেন, গুরুদেব, সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্ট যেভাবে বলবে সেটাই আমাদের করতে হবে।
সুতরাং সুপ্রিম কোর্ট কি চায় তার সঙ্গে তিনি সুর বেঁধেছিলেন, এবং তিনি জানতেন যে সবচেয়ে ভালো রায়টাই দেবে সুপ্রিম কোর্ট। হ্যাঁ, আর এটাই হলো প্রথম। দ্বিতীয় হলো, আমি যখন মধ্যস্থতাকারী হিসেবে নিযুক্ত হলাম, তখন প্রধানমন্ত্রী বললেন, গুরুদেব দয়া করে এগিয়ে আসুন, পার্টিদের সঙ্গে কথা বলুন। এইভাবে তিনি উৎসাহ দিয়েছিলেন, বলেছিলেন কেউ যেন আঘাত না পায়। এটা খুবই স্পর্শকাতর একটা বিষয়। সকলের মধ্যেই সৌহার্দ্যপূর্ণ অবস্থান থাকুক, এটা সম্পূর্ণতা পাক, দেশের ভালো হোক, এই ছিল সে সময় সকলের মানসিক অবস্থান।